আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের আলোচনায় তোমাদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে বাসা অবস্থান করে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের সাধারণ গণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায়কে বলা হয় গণিতে পাশ করার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায়টা এখন একটু সহজ এবং একটু মনোযোগ সহকারে পড়ালেখা করলে এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নে 10 নম্বর পাওয়া সম্ভব এবং এমসিকিউ প্রশ্ন থাকে 4-5টা। অর্থাৎ এই অধ্যায় থেকে 15 নম্বর পাওয়ার জন্য একটু খেয়াল করলে আমরা 15 নম্বর পাইতে পারি। তো আমরা আলোচনা না করে আমরা পড়ায় চলে যাই। আমরা এই অধ্যায় শুরু করার আগে এই অধ্যায় আমরা কী কী প্রশ্ন করব সেই প্রশ্নগুলো আমরা একটু করব। 1 নম্বর আমরা শিখবো, এখান থেকে কিছু সংজ্ঞা শিখব। আমি লিখে রাখছি, সংজ্ঞা শিখব। কিছু সংজ্ঞা শিখব। এই সংজ্ঞাগুলোর মধ্যে 1 নম্বর আমরা লিখব উপাত্ত। উপাত্ত কি? তারপরে আমরা 2 নম্বর সংজ্ঞা শিখব চলক। চলক কি, কত প্রকার ও কি কি? চলক কি, চলক কত প্রকার ও কি কি? উদাহরণ সহ সংজ্ঞাটা। চলক কি, চলক কত প্রকার ও কি কি? উদাহরণ সহ সংজ্ঞা দাও। আরেকটা জিনিস শিখবো আমরা, 3 নম্বরে শিখব কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে বা কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো? এই তিনটা সংজ্ঞা শিখলে আমাদের এই অধ্যায়ের সংজ্ঞাগুলো আমাদের আয়ত্তে আসে। সাধারণত এই 3টা থেকে তোমাদের পরীক্ষায় বোর্ড প্রশ্ন এবং এই 3টা থেকেই তোমাদের বোর্ডের প্রশ্ন হয়। ক নাম্বারের প্রশ্ন হয় এখান থেকে ক নাম্বারের প্রশ্ন হয়। ক নাম্বার 2 এর জন্য তোমাদের এখান থেকে প্রশ্ন হয়। তাহলে আমরা একটু আলোচনা করি উপাত্ত কাকে বলে। তাহলে আমরা প্রথম প্রশ্নে যাই, উপাত্ত কাকে বলে। তোমাদের এই বইতে তোমাদের সংজ্ঞাগুলো আছে, তোমরা একটু লিখে নিতে পারো উপাত্ত কি। 1 নাম্বার উপাত্ত গুণবাচক নয়। গুণবাচক নয় এবং সংখ্যাসূচক। গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলীকে পরিসংখ্যানের উপাত্ত বলে।
গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলীকে পরিসংখ্যানের উপাত্ত বলে। আবার এই উপাত্তকে পরিসংখ্যানের কাঁচামাল, একে পরিসংখ্যানের কাঁচামাল বলে। তা আমরা কাঁচামাল বলতে বুঝি যে জিনিস, একটা জিনিস তৈরি করার জন্য যে জিনিস ব্যবহার করা হয়, অর্থাৎ উপাত্ত দিয়ে পরিসংখ্যানটা গঠিত হয়, এই জন্য উপাত্তকে পরিসংখ্যানের কাঁচামাল বলা হয়। তাহলে আমরা শিখলাম উপাত্ত কি, তারপর আসতেছে 2 নম্বর আসতেছে চলক কি। তোমাদের বইয়ের 328 পৃষ্ঠায় তোমরা যাও, চলক চলক কি হলো? সংখ্যাসূচক তথ্যসমূহকে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে। উপাত্তে যে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত চলক। এখানে চলক কত প্রকার ও কি কি উদাহরণ সহ সংজ্ঞা দাও। চলক 2 প্রকার। চলক 2 প্রকার। যথা কতে হলো বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলকের সংজ্ঞা আমরা করব। তাহলে বিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় ব্যবহৃত হয়। তাকে, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় ব্যবহৃত হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন আমরা জনসংখ্যা নির্দেশক, জনসংখ্যা শ্রেণী নির্দেশক চলক। জনসংখ্যা ব্যবহার করতে পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? পূর্ণ সংখ্যা বলতে একে জনসংখ্যা 2টি, 3টি, 100টি, 200টি আমরা বলতে পারি, কিন্তু কখনো আড়াইটি আমরা বলতে পারি না। জনসংখ্যা কখনো আড়াইটি, অর্থাৎ দশমিককে কখনো হয় না, অর্ধেক খণ্ডিত অংশ হয় না, সেটা হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়। যেমন শ্রেণী, আমরা অষ্টম শ্রেণী বলি, নবম শ্রেণী বলি, কিন্তু 8.5 শ্রেণী আমরা বলতে পারি না। অর্থাৎ এটা হলো কি শ্রেণী। তার মানে শ্রেণী, জনসংখ্যা, আর এরকম চলক, কতগুলো চলক আছে যাদেরকে আমরা প্রকাশ করার জন্য কি লাগে? পূর্ণ সংখ্যা লাগে। আরেকটা আছে অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা সংখ্যায় ব্যবহৃত হয় তাকে অবিচ্ছিন্ন চলক বলে।
তাকে অবিচ্ছিন্ন চলক বলে। তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন এটার ক্ষেত্রে অনেকগুলো উদাহরণ তোমরা দিতে পারবে। এটার ক্ষেত্রে অহরহ উদাহরণ দেওয়া যাবে। যেমন আমরা বলতে পারি এই কি দেওয়া যায়, বয়স, তারপরে আর কি আছে, দৈর্ঘ্য বা উচ্চতা। এগুলোকে আমরা সবসময়, যেমন বয়সকে আমরা 16.5 বছর বলতে পারি। তোমার বয়স কত? 16.5 বছর। আবার তোমার বয়স কত? 16 বছর। অর্থাৎ পূর্ণ সংখ্যা ব্যবহার করা যাচ্ছে, দশমিকও ব্যবহার করা যাচ্ছে। দৈর্ঘ্য একটা, যে কোনো একটা কিছুর দৈর্ঘ্য 50 মিটার অথবা 50.5 বর্গ মিটার মিটার হইতে পারে। তাহলে দৈর্ঘ্য আমরা প্রকাশ করতে পারি। উচ্চতা নির্দেশক চলক। তাহলে এই সংখ্যাগুলোকে, এগুলো বয়স, দৈর্ঘ্য, উচ্চতা আরো আছে, এগুলো আমরা কি করতে পারি? আমরা পূর্ণ সংখ্যায় ব্যবহার করতে পারি, আবার দশমিকেও ব্যবহার করতে পারি। তাহলে এগুলোকে আমরা অবিচ্ছিন্ন চলক বলবো। তারপরে 3 নম্বর সংখ্যা আসতেছে কেন্দ্রীয় প্রবণতা। তারপর আসতেছে কি? কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা, এই কেন্দ্রীয় প্রবণতা কি? উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হবার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। মোবাইলে একটু সমস্যা করছে। কেন্দ্রীয় প্রবণতা বলে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা এর একক তিনটি। আমরা এর এককও বলতে পারি, এর ধাপও বলতে পারি। এর একক তিনটি। এর একক তিনটি, অথবা এর একক না হলে এর বলা যায় পরিমাপ। তিনটি পরিমাপ হলো তিনটি। 1 নাম্বার হলো এক, গাণিতিক গড়। 2, মূর্ধক। 3, প্রচুরক। 1 গাণিতিক গড়, 2 মধ্যক, 3 প্রচুরক।
এই সংজ্ঞা তিনটা আমাদের পরীক্ষায় সাধারণত পরীক্ষায় আসে। আরেকটা জিনিস আসে কতে যে জিনিসগুলো আসে সেটা আমরা অঙ্কের মাধ্যমে আলোচনা করব। আমরা আপাতত কি কি এখানে আমাদের কি কি প্রশ্ন আমাদের সামনে আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। 1 নাম্বার প্রশ্ন সমূহ। এক নাম্বার আমরা আলোচনা করব সারণী তৈরি। আমরা কিভাবে সারণী তৈরি করতে হয় সেটা আলোচনা করব। 2 নম্বরে আলোচনা করব আমরা ক্রমযোজিত সারণী। ক্রমযোজিত সারণী কিভাবে গঠন করা হয় 2 নম্বর আমরা আলোচনা করব। 3 নম্বরে আলোচনা করব আমরা মধ্যক শ্রেণীর মধ্যক অথবা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা অথবা ঊর্ধ্বসীমা অথবা মধ্যমান নির্ণয়। খেয়াল করো এখানে একই প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর জড়িত। মধ্যক শ্রেণী বা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বা ঊর্ধ্বসীমা বা মধ্যমান নির্ণয়, সেটা মধ্যক শ্রেণীরও হতে পারে, প্রচুরক শ্রেণীরও হতে পারে। তারপর আমরা আলোচনা করব গাণিতিক গড় নির্ণয়। শিক্ষার্থীরা, এই গাণিতিক গড় নির্ণয় তোমরা 8ম শ্রেণীতে তোমরা করেছো। আমরা সেটা একটু পুনরাবৃত্তি করব, এটা বিস্তারিত করব না, পুনরাবৃত্তি করব। গাণিতিক গড় নির্ণয়। 5 নাম্বার করব আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। 6 নম্বরে আমরা করব মধ্যক ও প্রচুরক নির্ণয়। মধ্যক ও প্রচুরক নির্ণয় করব আমরা। 7 নম্বর আমরা করব আয়তলেখ বহুভুজ ও অথবা অজীব রেখা। আয়তলেখ বহুভুজ অথবা অজীব রেখা অঙ্কন। অজীব লেখ অঙ্কন। আয়তলেখ বহুভুজ অথবা অজীব রেখা অঙ্কন। এট দ্য লাস্ট মোমেন্ট আমরা করব আয়তলেখ অঙ্কনের মাধ্যমে। আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয়। আয়তলেখ অঙ্কনের মাধ্যমে
প্রচুরক নির্ণয়। এই 8টা প্রশ্ন আমরা এখান থেকে সমাধান করব। 8টা প্রশ্ন সমাধান করলে আমাদের তাহলে এই অধ্যায়টা আমাদের মোটামুটি শেষ হবে। তাহলে আমরা প্রথমে এক নম্বরে চলে যাই। 1 নম্বরে কি বলছে? 1 নম্বর সারণী তৈরি করা। কিভাবে আমরা সারণী তৈরি করব সেই জায়গায় আমরা যাব। 1 নম্বরে আছে সারণী তৈরি করা। তোমাদের বইতে আমরা একটা এই অঙ্ক হেল্প নেব। এই অঙ্ক অনুসারে আমরা সারণী তৈরি করব। তোমাদের বইতে অনুসারী 17 এর 12 নম্বর প্রশ্ন। বারো নম্বর প্রশ্ন থেকে আমরা সারণী তৈরি করব। আমরা সারণী তৈরি করার যোগ করব। সারণী তৈরি। সারণী তৈরি করার জন্য আমাদের কয়েকটা জিনিস মোবাইলের সমস্যা হচ্ছে। মোবাইলে একটু সমস্যা হচ্ছে এজন্য। তাহলে এই সারণী তৈরি করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। 1 নম্বরে লাগবে আমাদের শ্রেণী পরিসর। 2 নম্বর লাগবে শ্রেণীব্যাপ্তি। পরিসর বের করব, তারপর শ্রেণীব্যাপ্তি নিব। শ্রেণীব্যাপ্তি দিয়ে পরিসরের ভাগ আমরা শ্রেণী সংখ্যা বের করব। 3 নম্বরের শ্রেণী সংখ্যা, তারপর আমরা টেলি বের করব। তাহলে 3টা ধাপে আমাদের এখানে যেতে হবে। তাহলে আমরা প্রথমে বের করব পরিসর বের করব। পরিসর কিভাবে বের করে সেটা একটু যাই। এখানে যে 12 নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে এর সর্বোচ্চ মান কত? এখানে সর্বোচ্চ মান আছে এখানে 98। সর্বোচ্চ মান 98। সর্বনিম্ন মান এখানে আছে 32।
তাহলে আমরা পরিসর, সুতরাং পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1 সমান সমান সর্বোচ্চ মান 98 বিয়োগ সর্বনিম্ন 32 যোগ 1 সমান সমান 6 প্লাস 1 সমান সমান 67। তাহলে আমাদের পরিসর হলো 67। তোমরা পরিসর যখন 60, তোমাদের প্রশ্নে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, কিন্তু যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকে তাহলে পরিসর যখন 50 অথবা 50 থেকে বেশি হবে তখন সবসময় তোমরা এই শ্রেণীব্যাপ্তি নিবে 10। তাহলে শ্রেণীব্যাপ্তি 10 দরে শ্রেণী সংখ্যা সমান, শ্রেণীব্যাপ্তি 10 দরে শ্রেণী সংখ্যা সমান 67/10 সমান সমান 6.7 সমান 7। এটা হলো পূর্ণ সংখ্যা, কারণ শ্রেণী কখনো দশমিকে প্রকাশ করা যায় না, এই জন্য পূর্ণ সংখ্যায় নিতে হয়। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা আসছে কত? 7। শ্রেণী সংখ্যা কত আসছে? 7। এই 7টা শ্রেণীতে আমরা এটাকে সারণীবদ্ধ করব। কয়টা শ্রেণীতে? 7টা শ্রেণীতে আমরা এটাকে সারণীবদ্ধ করব। আমরা এখানে করব শ্রেণীব্যাপ্তি 10 দরে নিবেশন সারণী তৈরি করা হলো। শ্রেণীব্যাপ্তি 10 দরে নিবেশন সারণী তৈরি করা হলে এখানে আমরা গড় করব। গড় করব 3টা। আর যেহেতু শ্রেণী যেহেতু 7টা, তাহলে আমরা গড় নিব 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে হবে প্রথম 1 নম্বর হবে শ্রেণীব্যাপ্তি, 2 নম্বর হবে টেলি, 3 নম্বর হবে গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, টেলি, গণসংখ্যা। তাহলে আমাদের এখানে সর্বনিম্ন কত ছিল জানি? 32। তাহলে আমাদের 32 থেকে শুরু হবে। 32 থেকে আমরা শ্রেণীব্যাপ্তি কত? 10। তাহলে 32 থেকে 41, 42 থেকে 51, তারপরে 52 থেকে 61, 62 থেকে 71, তারপরে 72 থেকে 81, 82 থেকে 91, 92 থেকে 101। আমরা ইচ্ছা করলে এটা 31 থেকে এখানে মিলানোর জন্য আমরা এটা 31 থেকে নিতে পারি।
আমরা এটা মিলানোর জন্য এটা 31 টাকা নিতে পারি। 31 থেকে নিই, 31 থেকে 40, 41 থেকে 50, তাহলে এটা 100 ওভার হবে না। 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তাহলে আমাদের প্রথম সারণী হলো 31 থেকে 41। এখন আমরা টেলি বের করার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে আমরা এটাকে করব। এখানে আছে 76, 65, 65, 65, 98, 98, 79, 79, 64, 64, 68, 68, 56, 56, 73, 73 কোথায় আছে? এটা 73, 83, 83, 57, 57, 57, 55, 55, 92, 92, তারপরে 45, 45, 77, 77, 87, 87, 46, 46, 32, 32, 75, এটা যখন পাঁচটা হবে তখন আমরা এটাকে ক্রস করব 75, তারপরে 89, 89, 48, 48, 97, 97, 88, 88, 65, 65, 73, 73, 93, 93, 58, 58, 41, 41, 69, 69, 69, 63, 63, 39, 39, 84, 84, 56, 56, 45, 45, 45, 73, 73, 93, 93, 62, 62, 67, 67, 67, 69, 69, 65, আবার ডবল 53, 53, 78, 78, 64, 64, 64, 85, 85, 53, 53, 73, 73, 34, 34, 75, 75, 82, 82, 67, 67, 62। এই আমরা প্রত্যেকটা সিরিয়ালের জন্য আমরা পেলাম, তাহলে এখানে পেলাম 3টা, এখানে 5টা, এখানে চালি পেলাম 7টা, এখানে পেলাম 13টা, এখানে পেলাম 10টা, এখানে 7টা, এখানে 5টা। তাহলে মোট কত পেলাম? 8, 5 3 8, 8 5 15, 15 আর 13, 8 7 15, 15 আর 13 28, 38, 38 এর সাথে 45, 45 এর পাশে 50, তাহলে n সমান 50। এটা হলো আমাদের সারণী তৈরি, এটা হলো আমাদের 1 নম্বর সারণী তৈরি। এখন 2 নম্বরে আমাদের যে ছিল
ক্রমযোজিত গণসংখ্যা। আমি এখানেই তোমাদের 2 নম্বর দেখি আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করব। 2 নম্বরে ছিল আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এখানে একটা গড় বাড়াই দেব। দুই নম্বর হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ এই পর্যন্ত হলো তোমাদের 1 নম্বর উত্তর, নির্বাচন সারণী তৈরি। যদি নির্বাচন সারণী তৈরির পরিবর্তে যদি ক্রমযোজিত গণসংখ্যা চাওয়া হয়, তাহলে আমরা এই তিনটাও করব, সাথে এই গড়টাও করব। কিভাবে করব? প্রথম গণসংখ্যা এখানে বসে যাবে, তারপরে এই যে ত্রিভুজ চিহ্ন হয়ে গেল, এইটা এবং এটা যোগ করে এখানে বসবে 5 3 8। আবার এটা আর এটা যোগ করে এখানে বসবে 8 7 15। আবার যোগ করে এখানে বসবে 15 আর 13 28। আবার যোগ করে এখানে বসবে 28 আর 10 38। আবার যোগ করে এখানে বসবে 38 আর 7 45। আবার যোগ করে এখানে বসবে 45 আর 5 50। এই 50 n সমান 50 আর 50 মিলে যাবে। আবার বলছি, গণসংখ্যার থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করার ক্ষেত্রে আমাদের শুধু একটা গড় বেশি হবে, সেই গড়টা হলো ক্রমযোজিত গণসংখ্যার গড়। তাহলে এই গণসংখ্যা, এখানে যে গণসংখ্যাগুলো আছে, গণসংখ্যাটা আছে প্রথম শ্রেণীর গণসংখ্যা যেটা এসে সোজা বসে যাবে। তারপর প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ হয়ে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা গড়ে বসবে। এটা যোগ হইয়া এখানে বসবে, এটা যোগ হয়ে এখানে বসবে। 28 আর 10 যোগ হয়ে 38 হলো, 38 আর 7 যোগ করে 45 হলো, 45 আর 5 যোগ করে 50 হলো। তাহলে এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের 2 নম্বর পর্যন্ত শেষ হলো। আমাদের 2 নম্বরের পরে আমরা পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে আমরা 3 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। 3 নম্বর প্রশ্নে শুরু করার শিক্ষার্থীরা, তোমরা এই গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতির গড়, মধ্যক প্রচুরক নির্ণয়ের সূত্রগুলো তোমরা বই থেকে দেখে নিবে। তাহলে আমি করালে, তোমরা অঙ্কটা করালে তোমরা সহজে বুঝতে পারবে আশা করি। এবং এই যে পর্যন্ত করালে এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে আশা করি। তোমরা ভালো থাকবে। আজকে ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।